সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। এ যেন নকলের বাজার। ফুটপাত থেকে ব্র্যান্ডের শোরুম, প্রসাধন পণ্যের মানের তফাৎ নেই। আসল নকলের ঝলকও এক, তফাৎ শুধু শীতাতপ নিয়ন্ত্রিত শোরুম আর ফুটপাতের দামে। বিভিন্ন অভিযান ক্রেতাদের সেই বার্তাই দিচ্ছে। এ নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় মিছে প্রসাধন। এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক ডাক্তার জিনাত মেরাজ, কনসালট্যান্ট, চর্মরোগ ইউনাইটেড হাসপাতাল। আছেন পলাশ কুমার বসু, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, র্যাব, এবং শাহরিয়ার জামান দ্বীপ, আমার সহকর্মী। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশন দেওয়া পর্দায় নাম ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। শত কোটি টাকার মালিক স্বাস্থ্যের সাবেক ডিজি আবুল কালাম আজাদের ড্রাইভার। রাজধানীর তুরাগ থানায় ত্রাসের অপর নাম মালেক। অবৈধ অস্ত্র ও জাল টাকার ব্যবসা সহ নানা অভিযোগে গ্রেফতার। ভারতের পচা পেঁয়াজের ঢলে ব্যবসায়ীদের মাথায় হাত। ২৫০০ টাকার বস্তা বিক্রি হচ্ছে মাত্র ১০০ টাকায়। আমদানিতে ৫% শুল্ক প্রত্যাহারের ঘোষণা। শীত আসতে থাকায় করোনার দ্বিতীয় ঢেউয়ে কাবু ইউরোপ। দেশেও পরিস্থিতি খারাপ হতে পারে। আগাম প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর। কাল মন্ত্রণালয়ের বৈঠক। বেগম জিয়ার নাশকতার ৩টি সহ ৪ মামলা স্থগিতই থাকবে, আপিল বিভাগের আদেশ। এ নিয়ে স্থগিত ১২টি, সবগুলোর নিষ্পত্তি হবে হাইকোর্টে। এবং ওসি প্রদীপ ও তার স্ত্রীর বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ক্রোকের নির্দেশ আদালতের। অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন নামঞ্জুর। জেল কোড মেনে চিকিৎসার ব্যবস্থা। দর্শক, শিরোনাম দেখছিলেন। বলছি, আজকে আমাদের আলোচনার শিরোনাম মিছে প্রসাধন। যেসব প্রসাধন সামগ্রী পাওয়া যায় একেবারেই ব্র্যান্ডের দোকানে কিংবা শোরুমে কিংবা ফুটপাতে, মোটামুটি বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অভিযানগুলো আমরা দেখছি, কোনোটির মধ্যেই কিন্তু কোনো তফাৎ দেখা যায় না, তফাৎ শুধু দামে। তো এই বিষয়গুলো কিভাবে ঘটছে, কেন ঘটছে, আর এগুলো ব্যবহারের ফলে ভোক্তার কী ধরনের ক্ষতি হতে পারে, সেই বিষয়গুলো জানার চেষ্টা করেছেন আমার সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ। তিনি একটি রিপোর্ট তৈরি করেছেন। আমরা দ্বীপের রিপোর্টটি দেখব, তারপর মূল আলোচনায় যাব। কি নারী, কি পুরুষ, হালামলে রূপ সচেতনতায় পিছিয়ে নেই কেউই। বাড়ছে সৌন্দর্যপ্রিয় মানুষের সংখ্যা, তেমনি বাড়ছে নারী পুরুষের আলাদা আলাদা পার্লার বা সেলুনও। কিন্তু এসব পার্লার বা সেলুনে রূপচর্চায় যে পণ্যগুলো ব্যবহার হচ্ছে সেগুলো আসল না নকল। অনেক ক্ষেত্রেই সেবা নিতে আসা গ্রাহকের সামনে নিয়েও আসা হচ্ছে না পণ্যের মোড়ক। সেলুনের মালিক ও কর্মচারীরা বললেন, বেশিরভাগ পণ্যই কিনে আনা হয় চকবাজার থেকে। পণ্যগুলো কিনে এনে ব্যবহারের পরই তারা বুঝতে পারেন কোনটি আসল আর কোনটি নকল। সেক্ষেত্রে অনেক সময় পণ্য আসল না নকল চেনার আগেই তা ব্যবহার করা হয়ে যায়। এক্ষেত্রে বিপদে পড়েন রূপচর্চা করতে আসা মানুষগুলো। নকল তো আমরা তো বুঝার তো আমাদের কোনো উপায় নেই। যে তো মানে ইয়াতে যে দেয় নতুনটার ভিতরে পুরান দিলে তো আমরা যখন খুলি তখনই আমরা বুঝি যে এটা ডনমাল, কিন্তু আপনার ডেট কিন্তু সবাই কি থাকে। স্কিন ত্বক তো আবার অন্য জিনিস। এটার দিকে আপনি ক্যান্সার হইতে পারে, আপনি চোখ চলে যেতে পারে। রূপ সচেতন মানুষ রূপচর্চার জন্য আসছেন এই সেলুনগুলোতে, কিন্তু এই সেলুনগুলোতে আসার পরে তারা যে পণ্যগুলো ব্যবহার করছে, এই পণ্যগুলো আসল না নকল সেটি বোঝার ক্ষমতা কিন্তু কারো নেই। এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে তারাও যেটি বলছে, অনেকটা তারা যেখান থেকে কিনে নিয়ে আসেন তাদের কথার উপর ভরসা করেই তারা নিয়ে আসেন এই পণ্যগুলি। সেই ক্ষেত্রে এখানে যারা রূপচর্চা করতে আসছেন সেখানে তাদের কিন্তু একটি ঝুঁকি থেকেই যায়। সময় সংবাদের মুখোমুখি নকল কসমেটিক্স ব্যবসায়ী বললেন, নকল পণ্য উৎপাদনের পরে সরবরাহ করা হয় 3 ভাবে। কিছু পণ্য কিনে নেয় পার্লার ব্যবসায়ীরা, আবার কিছু পণ্য চলে যায় বিভিন্ন মার্কেট বা ফুটপাতে, আরেকটি অংশ চলে যায় অনলাইনে। আসলে কম টাকায় একটু বেশি মুনাফা আসার কারণেই আমরা বিজনেসটা করি। আমাদের বিভিন্ন প্রকার আইন শৃঙ্খলা বাহিনীর সোর্স থাকে, তাদেরকে প্রত্যেক মাসে আমরা একটা অ্যামাউন্ট দেই। তার পরিপ্রেক্ষিতে তারা আমাদেরকে যে কোনো অভিযানে আমাদেরকে ইনফর্ম করে দেয়, আর সেই ইনফর্ম অনুযায়ী আমরা সতর্ক হয়ে যাই। এবার ভেজাল কসমেটিক্স বিক্রির খোঁজে রাজধানীর মতিঝিলে সময় সংবাদ।
খোদ রাজধানীর মতিঝিলের এই ভ্যানটির মধ্যে রয়েছে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের সব পণ্য, যেসব পণ্যের বেশিরভাগই নেই কোনো বিএসটিআর অনুমোদন কিংবা ম্যানুফ্যাকচার ডেট। যেগুলোর ম্যানুফ্যাকচারিং ডেট রয়েছে বা সিল রয়েছে সেগুলো আলাদাভাবে লাগানো হয়েছে, এবং এখানকার যিনি মালিক রয়েছে তিনিও আসলে বলতে পারছেন না যে প্রোডাক্টগুলো আসল না নকল। তবে আমরা দেখেছি বেশিরভাগ পণ্যই নকল রয়েছে, বাংলাদেশে বানানো রয়েছে, এবং কিছু পণ্য এমনও রয়েছে যেগুলো বিএসটিআর লোগো রয়েছে এবং সেই লোগোটি নকল। সময় সংবাদের কাছে নকল পণ্য বিক্রির কথা স্বীকারও করলেন বিক্রেতা। চকবাজার ওই যে বড় মসজিদে আছে না, ওখানে সকালবেলা গেলে এগুলা ওখানে পাওয়া যায়। ওইটা আমি বলতে পারতেছি। এগুলো রিফারিং মাল, রিফারিং মাল ওখানে রিফারিং করে আছে। নকল। আমরা তো ফুটপাতে ব্যবসা করি, ওই লট যা হাঁপাই এডি কিনি। না আমরা বুঝেন, আমি তো কেনার কথা বলি না, বিক্রি করার কথা বলি। আপনি যে বললেন প্রোডাক্টটা অরিজিনালটা আমি বুঝবো কি হবে? এখানে বিএসটিআর অনুমোদন নাই। বিএসটিআর অনুমোদন ছাড়া অরিজিনাল হয় কি হবে? দেখলেন এই যে না, এটা সামনে প্রোডাক্ট, উনি নিজেই বলতে পারতেছেন এই বিএসটিআর লোগো নকল করা, এবং উনি বললো যে কোম্পানি কোনো সিল নাই। এখন আপনি একজন ক্রেতা হিসেবে বলেন আসলে এটা অন্যায় কাজ করতেছে, অন্যায়। এটা মূলত ওনার সাথে আর যে বিক্রি করে তার সাথে যোগ সাজ আছে। সময় সংবাদের পরবর্তী গন্তব্য রাজধানীর গুলিস্তান। এখানে ঝুড়িতে করে বিক্রি হয় বিশ্বের নামি দামি কোম্পানির সব পারফিউম। শুরুতে স্বীকার না করলেও পরবর্তীতে ক্যামেরার সামনে বিক্রেতা স্বীকার করেন জেনে শুনেই নকল পণ্য বিক্রি করেন তারা। সব পণ্য কিনে আনেন চকবাজার থেকে। পরের গন্তব্য রাজধানীর গাউসিয়া মার্কেট। প্রথম দেখাতে এখানে নকল বা ভেজাল কসমেটিক্স বিক্রির বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও পণ্যটি ঠিকমতো দেখলেই বোঝা যাবে বেশিরভাগ পণ্যের নেই বিএসটিআই অনুমোদন, অনেকগুলোর নেই উৎপাদনের তারিখও। নানা ধরনের পণ্য, নানা ধরনের কোম্পানি, একজন সাধারণ ক্রেতার পক্ষে দুঃসাধ্য হয়ে ওঠে কোনটি আসল কোনটি নকল তা খুঁজে বের করে আসল প্রোডাক্টটি ক্রয় করা। চকবাজারের দোকানগুলোর পণ্যের সমাহার দেখে বুঝে উপায় নেই যে এখানেই তৈরি হচ্ছে বিশ্বের নামি দামি সব কোম্পানির পণ্য। বিক্রেতাদেরকে জিজ্ঞেস করলে তাদের ভাব এমনটি যেন নকল পণ্য কি তারা বুঝেই না। তবে কেউ কেউ স্বীকার করেছেন নকল পণ্য বিক্রির কথা। যারা ভোক্তা আছে খুচরা পর্যায়ে তারা তো আসলে এটা বুঝতেও পারে না। যারা ওই নিম্নমানের মালগুলো বিক্রি করে তারা আমাদের চাইতে অনেক অ্যাডভান্স। অরিজিনাল এবং নকলের পণ্যের ভিতরে কিছুটা তফাৎ থাকবে, সেটা হোক স্টিকার কিংবা লেভেল কিংবা বারকোড বলেন এবং ভিতরে কালার বলেন, এবং জাস্ট আপনার 50% ডিফারেন্স থাকে। এটা আপনার যারা রিয়েল কাস্টমার তারা অরিজিনালটাই নেয়, এবং যারা নিম্নমানের পণ্য খুঁজে কমের মধ্যে তারা আপনার এই কপি পণ্যটা কিনে নেয়। সময় সংবাদ জানতে পারে চকবাজারে একটি দোকানে অভিযান চালাচ্ছে র্যাব ও বিএসটিআই। চকবাজারের মৌলভীবাজার টাওয়ার কসমেটিক্স ব্যবসায়ীদের কাছে এক নামে পরিচিত মার্কেটটি, আর এই মার্কেটেই বিক্রি হয় নকল কসমেটিক্স। শুধু তাই নয়, ক্রেতাদের চাহিদা বিবেচনা করে বিদেশ থেকেও তৈরি করে আনা হয় নকল পণ্য। এখানে আমরা দেখলাম যে চায়না থেকে বোতল নিয়ে এসে আপনার এমনকি খালি কন্টেনার ক্যান নিয়ে এসে এখানে রিফিল করে সে বাজারে ছেড়ে দিচ্ছে। বিশেষ করে জনসন অ্যান্ড জনসন সহ ইউনিলিভারের বিভিন্ন প্রোডাক্ট যেগুলি শিশুদের জন্য বেশি ব্যবহৃত হয়, আপনার জনসন শ্যাম্পু, জনসন পাউডার, লোশন সহ অন্যান্য আইটেম, রং ফর্সাকারী ক্রিম, এই সমস্ত পণ্যগুলো সে নকল করতেছে। এবার সময় সংবাদ ঘুরে আসতে চায় এমন একটি জায়গা থেকে যেখানে তৈরি হয় নকল পণ্য। রাজধানীর মিটফোর্ড এলাকা। খবর ছিল এখানে একটি বাসায় গড়ে উঠেছে নকল তেল তৈরির কারখানা। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ছুটে চলল সময় সংবাদ। কিছুদূর গিয়ে একটি বাড়ির সন্ধান পাওয়া যায়। এরপর বাড়ির চারতলায় গিয়ে দেখা যায় দেশীয় নিম্নমানের কিছু পণ্যের মিশ্রণে তৈরি করা হচ্ছে বিশ্বখ্যাত কোম্পানি প্যারাশুটের তেল। এখানে তৈরির পাশাপাশি প্যাকেজিংও হয়। ক্রেতারা বলছেন এসব নকল বা ভেজাল কসমেটিক্স ব্যবহারের ফলে দেখা দিচ্ছে নানা সমস্যা। বাজারে আসল বা নকল ধরাটা খুব টাফ। আসল নকল বাছাই করতে গেলে আমরা দেখা গেছে অনেক হেজিটেশনে পড়ে যাই। দোকানদারের কাছে গেলে সব দোকানদারই বলে যে এটাই এক নাম্বার, এটাই আসল। আসলে আমরা তো এগুলো নিয়ে কাজ করি না, বা আমরা বুঝতে পারি না কোনটা আসল বা কোনটা নকল। ওরা যেটা দিয়ে দেয় আমরা সেটা নিয়ে আসি বিশ্বাস করে, কিন্তু আনার পরে দেখা যেতে এটা আমাদের অনেক ক্ষতি হয়। আপনার অনলাইনে অনেক বড় বড় প্রোডাক্টস বের হয়েছে, ওইগুলো মানে আপনার প্রাইসটা কম থাকে, বাট প্রাইস কম দিয়ে কেনার পরে আপনার ওইটা ডুপ্লিকেট হয় এবং ডেট থাকে না, তো ওইটা ইউজ করার পরে আপনার অনেক ক্ষতি হয়।
নকল পণ্য বিক্রির আরেকটি উৎস অনলাইন। বেশিরভাগ অনলাইনে থাকে না পণ্য দেখে নেওয়ার সুযোগ, তাই ক্রেতাদের আসল পণ্য দেখে বিজ্ঞাপন দেওয়া হলেও ক্রয়ের পর দেওয়া হচ্ছে নকল ও নিম্নমানের পণ্য। অনলাইনে সব প্রোডাক্টস ইজ নট ব্যাড, মানে কিছু কিছু পেজের প্রোডাক্টস ইউজ করে আমি বেনিফিট পেয়েছি, বাট আবার কিছু প্রোডাক্টস এমন যে বলতেছে একটা, বাট আমরা আনার পরে অন্য রকম, বা ইউজ করার পর তাদের সাথে যদি কন্ট্যাক্ট করতে যাই তখন তাদেরকে আবার রিচ করা যায় না ফোনে। এবার একটি অনলাইন কসমেটিক্সের প্রতিষ্ঠানে যেতে চায় সময় সংবাদ। রাজধানীর কাঁঠালবাগান এই প্রতিষ্ঠানের গোডাউনে কত রকমের পণ্য আছে তা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাও জানে না। এরপরই প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। সেখানে দেখা যায় প্রতিষ্ঠানটিতে যেসব পণ্য রয়েছে তার কোনোটিরই নেই বিএসটিআই লাইসেন্স। বেশ কিছু পণ্য রয়েছে যেগুলো নেই উৎপাদনের তারিখও। চিকিৎসকরা বলছেন এসব নকল বা ভেজাল কসমেটিক্স ব্যবহারের স্বল্প মেয়াদের পাশাপাশি দীর্ঘমেয়াদে রোগ হওয়ার সম্ভাবনা থাকে। প্রতিনিয়তই আমরা আমাদের ত্বকের যত্নের জন্য প্রতিদিনই ব্যবহার করি লোশন, সোপস, শ্যাম্পুস, ফেস ওয়াশেস, এগুলো সব ইউজ করি আমরা প্রতিদিনই। এগুলি আমরা যতটুকু এগুলি থেকে আমরা অনেক বেশি উপকার পাই, পাশাপাশি এর ক্ষতিকারক দিক আছে এইসব জিনিসের। এইসব জিনিসের মধ্যে অনেকগুলি কেমিক্যালস ইউজ করা হয়, অনেকগুলি প্রিজারভেটিভ ইউজ করা হয়। এইসব কেমিক্যালস প্রিজারভেটিভসের যখন আমরা অল্প অল্প করে প্রতিদিনই ইউজ করতে থাকি, এগুলি থেকে আমাদের শরীরে ওগুলি জমে আমাদের একটু সাইড এফেক্টস তৈরি করে। যখন আমরা লিপস্টিক লাগাই, জিনিসগুলি খুব তাড়াতাড়ি শরীরের ভিতরে ঢুকে যায়, এবং ঢুকে গিয়ে যেটা করে সেটা হলো যে স্লোলি এটা জমতে থাকে শরীরের ভিতরে। সো এটা থেকে দেখা যায় যে ইনফার্টিলিটি হয়, পরবর্তীকালে গিয়ে একটা পুরো দেখা যাচ্ছে একটা বেবি কনসিভ করতে পারছে না। আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চাটা যেটা জন্ম হয় সেটার কিছু ডিফেক্টস পাওয়া যায়। অসহায়ত্ব প্রকাশ করে নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই বলছে নিজস্ব মনিটরিং ব্যবস্থা না থাকায় সাধারণ ক্রেতাদের অভিযোগের উপর ভিত্তি করেই অভিযান করতে হচ্ছে তাদের। কঠোরভাবে নিয়ন্ত্রণ করা না গেলে ঠেকানো যাবে না নকল পণ্যের উৎপাদন এবং সরবরাহ। এই 46টা যে কসমেটিক্স, টয়লেট্রিজ এবং প্রসাধনী সামগ্রী, সেসবের মধ্যে আপনাদের সেটাই আমরা দেখতেছি ইদানিং সবচেয়ে বেশি নকল হচ্ছে, এবং দেশীয় বড় বড় ব্র্যান্ডের জিনিসও নকল হচ্ছে। বিদেশ থেকে যেগুলি খুবই নামি দামি ব্র্যান্ড, এবং এত সুন্দর করে নকলটা করতেছে যেটা আমরা ধরতেও পারি না, সাধারণ লোকের ধরার ক্ষমতাও নাই নামি দামি ব্র্যান্ডে। এবং এটা তারা এত এক্সপার্টিস এটা গ্রো করছে যে এটা আসলে এটা কিভাবে সমাধান হবে আমরা সন্দিহান, যেটা কিভাবে সমাধান করা যাবে। অভিযান, আটক বা জব্দ করে পুরোপুরি বন্ধ করা সম্ভব নয় নকল পণ্যের উৎপাদন এবং সরবরাহ। বিশ্লেষকদের অভিমত, এটি পুরোপুরি বন্ধ করতে হলে বাড়াতে হবে জনসচেতনতা, এগিয়ে আসতে হবে সবাইকে। দেখছিলাম আমার সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপের তৈরি করা রিপোর্টটি। মূল আলোচনায় যেতে চাই, শুরুতে যুক্ত হতে চাই পলাশ কুমার বসু, তিনি র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। জনাব পলাশ কুমার বসু, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। দেখছিলেন আমাদের সহকর্মী দ্বীপের তৈরি করা রিপোর্টটি। বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় এইসব নকল পণ্যের বিরুদ্ধে, আপনি করেন, আপনার অন্য সহকর্মীরাও করে। এখানে আমরা দেখলাম আমার সহকর্মী একজন নকল প্রসাধন প্রস্তুতকারী ব্যক্তির সঙ্গে কথা বলেছেন। তিনি বলছেন যে এইসব অভিযান পরিচালনার আগেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে তারা একটি মাসোয়ারার মাধ্যমে ম্যানেজ করেন এবং সেই তথ্যগুলো তারা আগেই জানিয়ে দেন। তো এই জায়গাটিতে আমি জানতে চাই, আপনারা অভিযান পরিচালনা করতে যখন কোথাও যান নিশ্চয়ই তথ্য নিয়ে যান, সবসময় কি যে তথ্যটি নিয়ে আপনারা গিয়েছেন তার হুবহু পান, নাকি আগেই সরিয়ে ফেলা এরকম আলামতও দেখতে পান? ধন্যবাদ আপনাকে। শুরুতেই আমি সময় টিভিকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে অত্যন্ত সময় উপযোগী একটি টপিকস আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদের সামনে উপস্থাপন করার জন্য, এবং দ্বিতীয়ত সময় টিভিতে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি সঠিকই বলেছেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব কিন্তু সর্বদাই যে ভেজাল প্রসাধন বা কসমেটিক্স, ভেজাল খাদ্য, ভেজাল ওষুধ, এসবের বিরুদ্ধে কিন্তু জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। এবং আমরা কিন্তু সব সময় বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, এছাড়াও কিন্তু আপনার ওষুধ প্রশাসন অধিদপ্তর সহ সরকারের অন্যান্য যে সংস্থা আছে সে সকল সংস্থার সহযোগিতায় সর্বদাই কিন্তু আমরা ভ্রাম্যমাণ আদালত কিন্তু পরিচালনা করছি।
তা আপনি যে কথাটি বলেছেন সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে অতি সম্প্রতি জাস্ট 3rd সেপ্টেম্বর অফ কারেন্ট মান্থ আমরা কিন্তু নারায়ণগঞ্জে একটি বড় ধরনের অভিযান পরিচালনা করেছি এবং সেই প্রতিষ্ঠান অভিযান পরিচালনা করতে গিয়ে আমরা যে ব্যাপারটা পেয়েছি সেটা সত্যি বিস্ময়কর। অর্থাৎ সেখানে এমন কোন ব্র্যান্ড নাই, বিশ্ববিখ্যাত ব্র্যান্ড যে ব্র্যান্ডের বডি স্প্রে, পারফিউম এবং অন্যান্য কসমেটিক্স সেখানে নাই, বাট পুরাটাই কিন্তু সেখানে নকল, ভেজাল, অনুমোদনহীন এবং বিএসটিআর কোনো প্রকার অনুমতি বা লাইসেন্স বা এনওসি যাই বলুন কোনো কিছু কিন্তু গ্রহণ করা হয়নি। সেখানে কিন্তু আমরা র্যাব 3 এবং বিএসটিআই কর্মকর্তাদের সহযোগিতায় কিন্তু সেখানে অভিযান পরিচালনা করেছি। এবং আপনি এবং দর্শক শ্রোতা শুনে অনেকটা অবাক হবেন যে বিশ্ববিখ্যাত যে বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম আছে, আমি যদি কয়েকটা নাম বলি, হ্যাভক বলুন, আপনি কোবরা বলুন, হট আইস, লাবাম্বা, ফক থেকে শুরু করে সিগনেচার, জোবান মাস, ফরএভার, এমন এমন কোন ব্র্যান্ড নাই যে সেখানে যেখানে লেখা আছে মেড ইন ইউএসএ, মেড ইন ইউকে, মেড ইন ইটালি, মেড ইন সিঙ্গাপুর এন্ড মেনি আদার ইউরোপিয়ান কান্ট্রিজ, কিন্তু সেখানে কিন্তু সবকিছুই তৈরি হচ্ছে। জি, সবকিছু তৈরি হচ্ছে। পলাশ কুমার বসু, আমরা এরকম দেখি বিভিন্ন সময় আপনাদের অভিযানে, অন্যান্য যারা অভিযান করেন তাদের অভিযানেও, কিন্তু এই যে আপনারা অভিযান করেন, অনেক সময় আপনারা সিলগালা করে দিয়ে আসেন, অনেক সময় আপনারা জরিমানা করেন, অনেক সময় জেলও দেন, কিন্তু পরবর্তীতে কি হয়? অর্থাৎ একটি নকল কারখানা আপনারা সিলগালা করে দিয়ে আসলেন, মালিককে হয়তো জেল জরিমানাও করলেন, এর পরের মনিটরিংটা কি হয়? অর্থাৎ কয় মাস পরে বা কিছুদিন পরে তারা কি আবারও একই কাজ শুরু করেছেন কিনা, সেই বিষয়গুলো আপনারা দেখভাল করেন কিনা? আপনি যথার্থই প্রশ্ন বলেছেন। অবশ্যই যে আমাদের কিন্তু জরিমানা করা বা জেল দেওয়া কিন্তু মূল উদ্দেশ্য না। অর্থাৎ ক্রেতা যারা আছেন তারা যে কষ্টার্জিত যে টাকা দিয়ে তারা যে প্রোডাক্টটা কিনছে, অর্থাৎ সেই প্রোডাক্টের যে মূল উপযোগিতা, সেই উপযোগিতাটা যেন তারা পেতে পারে সেটা ইনশিওর করা কিন্তু আমাদের দায়িত্ব। কাজে আমরা যখন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি বা অন্যান্য অভিযান পরিচালনা করি, অভিযানে যে পরবর্তী ফলো আপ সেটা কিন্তু আমরা করি। অর্থাৎ কাউকে জেল দেওয়া হলে বা সিলগালা করা হলে জেল পরবর্তীতে সে জেল খেটে সে আবার সে একই ধরনের প্রোডাক্ট তৈরি করছে কিনা আমাদের কিন্তু একটা পোস্ট অপারেটিভ যেটা বলে সে কিন্তু আমাদের কিন্তু যে ইন্টেলিজেন্সি আছে সেটা কিন্তু নিয়মিত আমাদের গোয়েন্দা নজরদারিতে থাকে। এবং এমনও হয়েছে আমরা কিন্তু অনেক জায়গায় দেখেছি যেখানে আগে নকল প্রোডাক্ট তৈরি হতো কিন্তু তাকে জেল জরিমানা বা আইনের আওতায় আনার পরে কিন্তু তারা সংশোধন হয়েছে, এমন এক্সাম্পল কিন্তু আছে। এটা অবশ্যই আমাদের জন্য একটা এমন এক্সাম্পল কত শতাংশ? এই যে জেল জরিমানার পরে শুধরে গেছেন এরকম শতাংশ কত? শতাংশটা পার্সেন্টেজে এইভাবে ক্যালকুলেশন করা একটু কঠিন হবে, তবে কিছু এক্সাম্পল অবশ্যই আছে। আর যাদেরকে আমরা দেখি যে না জেল জরিমানা দেওয়ার পরেও তারা আবার সেম কাজ করছে, আইনেই কিন্তু বলা আছে যে দ্বিগুণ সাজা, অর্থাৎ যদি 2 বছরের জেল থাকে পরবর্তী 4 বছরের জেল, অর্থাৎ যদি 10 লাখ টাকা জরিমানা থাকে আর্থিক দণ্ড, 20 লাখ টাকা আর্থিক দণ্ড। এবং শুধু এটা না, আপনি জানেন যে নকল এবং ভেজাল যে কসমেটিক্স তৈরির জন্য, শুধু ভেজাল বা নকল কসমেটিক্স না, খাদ্য এবং ওষুধ, এর জন্য কিন্তু বিশেষ ক্ষমতা আইনে মামলা করার সুযোগ রয়েছে। আমরা কিন্তু অতি সম্প্রতি নারায়ণগঞ্জের একটা অভিযান পরিচালনা করেছি যেখানে প্রায় 70 থেকে 80 কোটি টাকার নকল প্রোডাক্ট জব্দ করেছি। অর্থাৎ যারা বৈধ ডিলার আছে এদেশে তাদের কাছে যে পরিমাণ প্রোডাক্ট আছে ওই এক ফ্যাক্টরিতেই তার একজনের কাছে তার থেকে বেশি নকল প্রোডাক্ট কিন্তু আমরা পেয়েছি। এবং সেখানে কিন্তু 8 জনের ভিতরে বিশেষ ক্ষমতা আইন মামলা দেওয়া হয়েছে। এবং আপনি জানেন বিশেষ ক্ষমতা আইন একটা অত্যন্ত শক্তিশালী আইন যেখানে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড থেকে শুরু করে আপনার জেল জরিমানা সহ মৃত্যুদণ্ড পর্যন্ত কিন্তু মৃত্যুদণ্ড পর্যন্ত কিন্তু ব্যবস্থা করা আছে। অর্থাৎ আমরা যেখানে অভিযান চালিয়ে আসি, অভিযান চালানোর পরে কিন্তু পরবর্তী যে আমরা পোস্ট অপারেশন যে আর সার্ভিলেন্সটা করা বা আমাদের যেটা গোয়েন্দা নজরদারি রাখা সেটা কিন্তু অব্যাহত থাকে। ধন্যবাদ পলাশ কুমার বসু, আমাদের সঙ্গে থাকুন, আপনার সঙ্গে আমি আবারও যুক্ত হবে। একটু যুক্ত হতে চাই অধ্যাপক ডাক্তার জিনাত মেরাজের সঙ্গে, তিনি চর্মরোগ বিশেষজ্ঞ। অধ্যাপক জিনাত মেরাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আপনার একটি মন্তব্য আমাদের রিপোর্টেও গিয়েছে যে এই ধরনের নকল প্রসাধনী ব্যবহারের ফলে কি ধরনের রোগের আশঙ্কা রয়েছে। তো আরেকটু কি ব্যাখ্যা করে আমাদেরকে বলবেন যে আপনি এই রিপোর্টে যেমন বলছিলেন যে অনেকেই হয়তো যে শিশু যারা গর্ভধারণ করবেন তাদেরও সমস্যা হতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই সময় টিভিকে এই ব্যাপারে যে ওনারা একটা
জনসচেতনতা গড়ে তোলার জন্য একটা যে প্রোগ্রাম করেছেন, প্লাস যে আপনার রিপোর্টার যা দেখালেন আজকে, আমি নিজেই ভয় পেয়ে গেছি দেখে। অ্যাকচুয়ালি আমি যদি ডাক্তারের পয়েন্ট অফ ভিউ থেকে বলি বা একজন চর্মরোগ বিশেষজ্ঞর পয়েন্ট অফ ভিউ থেকে বলি, প্রসাধনী আমরা কিন্তু আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। প্রসাধনী ইউজ করা হয় আমাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, কিন্তু যদি সৌন্দর্য বৃদ্ধি করতে গিয়ে আমাদের যদি এটা স্বাস্থ্যের জন্য এত বড় একটা ঝুঁকি হয়ে দাঁড়ায়, তাহলে এটা আসলে আমাদের এখন চিন্তা করার ব্যাপার। যেটা হচ্ছে যে সস্তা দামি ফেক যেগুলি নকল প্রসাধনী, সেগুলিতে ডেফিনেটলি ওরা যে জিনিসপত্র ইউজ করে সেই জিনিসপত্রগুলি কিন্তু মানসম্মত থাকে না, বা সেগুলির পরিমাণ যেগুলি যতটুকু থাকার কথা অতটুকু থাকে না। যে আপনি ধরেন একটা লিপস্টিক বা একটা সানস্ক্রিন, একটা লিপস্টিক, একটা ইভেন একটা আপনি যদি বলেন প্রতিদিনের ব্যবহারের জিনিস, আমরা যেরকম টুথপেস্ট ইউজ করি, আমরা শেভিং জেল ইউজ করি, বা আমরা যে বিভিন্ন রকমের ময়েশ্চারাইজার্স বা যে বিভিন্ন রকমের যে ইউজ করি, যেগুলি আমাদের প্রতিদিনের ব্যবহারের জিনিস, সেগুলির মধ্যেও মাত্রা অতিরিক্ত যদি এই জিনিসগুলি থাকে, লাইক টুথপেস্টে যদি ধরেন একটা কেমিক্যালের নাম যদি আমি বলি, আপনারা যদি কেনার সময় যদি দেখে কিনেন, ওটার মধ্যে লেখা থাকবে প্যারাবেনস। প্যারাবেনস যদি ইউজ করা হয়, স্লোলি কসমেটিক্স কিন্তু আমাদের স্কিন থেকে, চর্ম থেকে, আমাদের ত্বক থেকে ভিতরে ঢুকে, শরীরের ভিতরে ঢুকে আস্তে আস্তে জমে। তো এটা কি করে, এটা আমাদের যে হরমোনস তৈরি হয় শরীরে, সেগুলি পুরোপুরি হরমোন এন্ডোক্রিন সিস্টেমকে ডিসরাপ্ট করে দেয়। আমাদের প্যারাবেনস আর অক্সিবেনজন যেটা সানস্ক্রিনে থাকে, এটার মধ্যে এটা একটা ফিমেল হরমোন যেটাকে বলা হয় এস্ট্রোজেন লাইক অ্যাক্টিভিটি থাকে। তো এস্ট্রোজেন লাইক অ্যাক্টিভিটি থাকলে এটা মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের সংখ্যা বাড়ায় দেয়, বা পুরুষদের মধ্যে যে একটা স্পার্ম কাউন্ট থাকে সেই স্পার্ম কাউন্টটা কমায় দেয়, বা একটা বাচ্চা যখন একটা মহিলা প্রেগনেন্ট থাকে, সেই মহিলা যদি ওই প্রসাধনীগুলি ইউজ করে, তাহলে ও বাচ্চার ফিটাল অ্যাবনর্মালিটি হতে পারে, বাচ্চার কিছু জিনিস অ্যাবনর্মাল হতে পারে। আর একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশে আমরা যদি চিন্তা করি, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমরা শুনতাম ক্যান্সার হয়েছে অনেক দূরে কারো, কখনোই আমাদের কাছের কোনো বন্ধু, কাছের কোনো আত্মীয়র মধ্যে ক্যান্সার আমরা শুনি নাই। এখন আপনি যদি আশেপাশে সব দিকে তাকান, দেখবেন এর লিভার ক্যান্সার, ওর ব্রেস্ট ক্যান্সার, ওর প্রোস্টেট ক্যান্সার, মানে ক্যান্সারের এখন শেষ নাই। এই জন্য আমাদের প্রসাধনী যদি আমরা ইউজ করতে থাকি, এগুলি থেকে যদি সৌন্দর্য আমরা মানে নিজের সৌন্দর্য বৃদ্ধি করতে গিয়ে যদি আমরা এই মানে স্বাস্থ্যর এই ঝুঁকিতে পড়ি, এই ক্যান্সার ঝুঁকি, অ্যালার্জি ঝুঁকি, এন্ডোক্রিন হরমোনসের ঝুঁকিতে পড়ি, আমাদের তাহলে এখন চিন্তা করার সময় যে আমরা কি কি জিনিস দেখে আমরা কোন কোম্পানির বা কোন জায়গার জিনিস দেখে আমরা ব্যবহার করব। ব্যবহার করার আগে আমাদের তিনবার চিন্তা করতে হবে যে কোম্পানি কোনটি দেখব, সেটি তো একটি প্রশ্নই। আপনি কিছু উপাদানের কথা বলছিলেন যেগুলো থাকলে হয়তোবা এই রোগের আশঙ্কা রয়েছে, কিন্তু ব্যাপারটি যেটিতে দাঁড়িয়েছে, আমাদের এখানে বাজারে যেসব জিনিস পাওয়া যায় সেগুলো তো আসলে কোম্পানির নামটি ঠিক, কিন্তু সেই কোম্পানির প্রোডাক্টটি সেটি নয়। একটি ভালো ব্র্যান্ডের একটি মোড়কের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে নকল পণ্য। এই জায়গাতে তো আমরা আসলে ওই প্রোডাক্টের কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হয়েছে সেটি দেখে আসলে ব্যবহার করে কতটুকু উপকৃত হতে পারবো। আমরা এই যে নকল যে তৈরি করছে, এটা এত বড় একটা মাফিয়া গ্রুপের মতন যে ওরা ওখানে যে কি লাগাচ্ছে, উপরে হয়তো ইনগ্রেডিয়েন্টের একটা লেবেলও হয়তো লাগায় দেয়। তো এটা একটা বিরাট একটা মানে এটা অসম্ভব একটা ক্ষতি। মানে আমি যে অ্যাজ এ ডক্টর বলছি মানুষদের কথা, মানুষদের শুধু না, এই কসমেটিক্স, এই ব্যবহারের জিনিসগুলি থেকে যে কতগুলি জিনিস লাইক কতগুলি টুথপেস্ট বা কতগুলি মুখে লাগানোর কতগুলি ওষুধ আছে, লাইক পলিইথাইল গ্লাইকলস বলে এগুলিকে। এগুলো ছোট ছোট বিডস এর মতন থাকে, ছোট ছোট দানার মতন থাকে। ওগুলি আমাদের সুয়েজ সিস্টেমও ফিল্টার করতে পারে না, ওগুলি চলে যায় পানিতে ওগুলি খেয়ে ফেলে মাছে খেয়ে ফেললে ওই মাছ আবার আমরা খাচ্ছি। সো এটা শুধু আমাদের
শরীর না, আমাদের এনভায়রনমেন্ট দীর্ঘমেয়াদী একটি সমস্যা তৈরি করছে। আপনাকে ধন্যবাদ আবা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার সঙ্গে আবারও যুক্ত হবে। দীপের সঙ্গে যুক্ত হতে চাই। চাইলে যেমন দীপ, আপনি একজন নকল প্রসাধন তৈরিকারী প্রস্তুতকারীর সঙ্গে কথা বলেছেন, তো তিনি বলছিলেন, তার বয়ানে আমরা শুনলাম যে অনেকেই ম্যানেজ হন, অনেকে ম্যানেজ করে তারা এই ব্যবসা করেন, কিন্তু এই বিষয়টি কি জানার চেষ্টা করেছেন যে তারা যদি আসলে নকল না করে আসল পণ্যই বিক্রি করেন, সেই জায়গাটিতে বাধা কোথায়? এটিকে তারা অধিক মুনাফার লোভে করেন নাকি অন্য কোনো কারণে করেন? ফাঁকিটা আসলে কোন জায়গায়? আচ্ছা, এটা অনুসন্ধান করতে গিয়ে প্রথমে যে জিনিসটি আমাকে অবাক করেছে যে বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তখন কিন্তু অনেকে আমরা দেখেছি যে অনেক বিষয় জানেন না বা এটা সম্পর্কে তার তেমন একটা আইডিয়া নেই। এখানে আমরা দেখতে পেয়েছি যে নকল যারা ব্যবসায়ী করেন বা প্রোডাক্টটা তৈরি করতেছেন, সবাই কিন্তু সবাইকে জানেন, সবাইকে চিনেন এবং কোথা থেকে উৎপাদন হয় জানেন, মানে পুরো বিষয়টাই কিন্তু সবাই জানেন। এবং স্কিনের ক্ষতি হয়, তার নিজের ক্ষতি হয়, বডির ক্ষতি হয়, এই বিষয়টা কিন্তু সবাই জানেন, জেনে বুঝেই তারা ব্যবসাটা করছেন। এবং আরেকটি বিষয় বলতে চাই যে কথাটি একটু আগে হচ্ছিল যে একটি সোর্স থাকে এইসব প্রতিষ্ঠানের মালিকরা। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী যে অভিযানগুলি করে, প্রথমত আমরা দেখতে পেয়েছি যে অভিযানগুলো করার আগে যে দোকানগুলো তারা লক করে রাখে বা আগে থেকে সংবাদ পেয়ে যেসব দোকানগুলোতে তারা যায়, সেই দোকানগুলোতে কিন্তু অভিযান করতে চায়, তারা পারে। পরবর্তীতে যদি তারা নতুন কোনো দোকানে অভিযান করতে চায়, সেটা কিন্তু তাদের পক্ষে সম্ভব হয় না, কারণ এখানে যে সিন্ডিকেটটি রয়েছে তারা কিন্তু আগের থেকেই তাদেরকে বলে দেয়, যার কারণে কিন্তু আমরা দেখতে পাই যে বেশিরভাগ মার্কেটে গিয়ে দোকান বন্ধ করে দিচ্ছে বা দোকানের কর্মচারী রয়েছে, মালিক নেই। এখানে আরেকটি বিষয় অ্যাড করতে চাই যে অনেক ক্ষেত্রেই কিন্তু যে দোকানগুলো বা কোম্পানিতে অভিযান পরিচালনা করা হয়, সেখানে মালিককে পাওয়া যায় না, আর মালিককে না পাওয়া যাওয়ার কারণে সেখানকার কর্মচারীগুলোকে জেল দেওয়া হয় না, জরিমানা করা হয়। মালিক কিন্তু সেটিতে মোটামুটি এক পক্ষ খুশি থাকে যে তাকে কোনো ধরনের জেল জরিমানা না করে তার যারা কর্মচারী রয়েছে তাদেরকে হয়তো জেল জরিমানা করা হবে। পরবর্তীতে আইনের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে কিন্তু তাদেরকে ছেড়ে নিয়ে আসে। এবং আরেকটি বিষয় আমরা দেখতে পেয়েছি যে যেসব কারখানাগুলি স্থাপন করা হয় বিভিন্ন জায়গায়, সেই সব জায়গাগুলোতে অনেক সময় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছানো সম্ভব হয় না, কারণ সেগুলো দেখা যাচ্ছে অনেক দূরে দূরে বা দুর্গম এরিয়াতে, যেখানে আসলে মানুষ বিশ্বাসই করতে পারবে না যে এই একটি ছোট বাড়ির মধ্যে বা এরকম একটি জায়গার মধ্যে বিশ্বের নামি দামি সব ব্র্যান্ডের প্রসাধনী তৈরি হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যেটি আপনি বলছিলেন যে তাদের মূল ব্যবসার করার কারণটি হচ্ছে অল্প পুঁজিতে অধিক মুনাফা এবং ধন্যবাদ দীপ, আপনাকে অনেক ধন্যবাদ। পলাশ কুমার বসুর সঙ্গে যুক্ত হতে চাই। পলাশ কুমার বসু, আবার সহকর্মী যে বিষয়টি বলছেন যে আপনারা যে জায়গাগুলোকে, অর্থাৎ যে কারখানা বলি বা যে শোরুম বলি বা যে দোকান বলি, যেটিকে চিহ্নিত করেন, হয়তো অভিযান যাওয়ার ঘন্টাখানেক আগে থেকে আপনারা সেটিকে ঘেরাও করে রাখেন, সিলগালা করেন, সেখানে অভিযান পরিচালিত হয়, কিন্তু এই যে পাশে যে আরো অন্য দোকান আছে সেগুলো থেকে তখন সরিয়ে ফেলা হয় কিনা, কিংবা যে তথ্যটি আগাম চলে যায় কিনা, মালিককে অনেক ক্ষেত্রে খুঁজে পাওয়া যায় না, এই বিষয়গুলো বন্ধ করার জন্য আপনারা কি নজরদারি রাখেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে এই যে কসমেটিক্সের যে মার্কেটটা, এটা কিন্তু এক এক এরিয়াতে এক একটা। আপনি যদি চকবাজারের কথা বলি, সেখানে একটা মার্কেট আছে, গাউসিয়াতে একটা মার্কেট আছে, বা নিউ মার্কেটে আছে, বা গুলশান বনানীর দিকে আছে, বিভিন্ন জায়গায়। এটা হচ্ছে মার্কেট। আর একটা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রি গুলো আছে সেখানে। তা আমি যদি বলতে চাই যে আমরা যখন অভিযানগুলো পরিচালনা করি, আমরা কিন্তু আসলে এট এ টাইম কিন্তু পুরো জিনিসটা কিন্তু কভার করা সম্ভব না। লিমিটেশনস আছে আমাদের কিছু, যে আপনি একটা টোটাল চক বাজারটাকে আমরা যদি ঘিরে ফেলে অভিযান করতে চাই, সেটা কিন্তু আসলে ফিজিবল না। কাজে আপনার লিমিটেশনস এর বিষয়ে আপনার সঙ্গে আসবো। একজন দর্শক ফোনে আছে, ফোনটা নিয়ে আমি আসছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি সম্মানিত ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে আমার একটা জিজ্ঞাসা, সেটা হলো এই যে লক্ষ লক্ষ মানুষ এই নকল প্রসাধন সামগ্রী ব্যবহার করে যে ক্ষতির সম্মুখীন হলো, এই 20,000, 2 লাখ, 10 লাখ, 5 লাখ টাকা জরিমানা করে, এটার কি সমাধান? তাদেরকে কোর্টে দিলে 20 বছর 30 বছর লাগে এই সমাধান করতে। আমার মনে হয় তাৎক্ষণিক ভাবে এত বিভিন্ন ধরনের খারাপ লোকদেরকে আমরা অন্যভাবে। জি, ধন্যবাদ আপনাকে। বোঝা গেছে দর্শক প্রশ্নটি। যে জনাব পলাশ কুমার বসু, আপনি নিশ্চয়ই আমার দর্শকের প্রশ্নটি বুঝেছেন। সঙ্গে আপনি যে কথাটি বলছিলেন যে একেবারেই পুরো এলাকাকে ঘিরে অভিযান পরিচালনা করা আসলে অনেকটা দুষ্কর, কিন্তু এই জায়গাতে, এবং যেটি হয়েছে, দর্শক যেটি বলছেন যে মোবাইল কোর্টের মাধ্যমে আপনারা একটি নির্দিষ্ট পরিমাণ সাজা দিচ্ছেন, জরিমানা করছেন, অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে মোবাইল কোর্টের সাজার বিরুদ্ধে কিন্তু তারা আদালতে যাচ্ছেন, নিয়মিত আদালতে যে অ্যাপিল করে তারা অনেক ক্ষেত্রেই সেই সাজা থেকে জামিনও পেয়ে যান। এই ক্ষেত্রে নিয়মিত মামলা করার কোনো সুযোগ রয়েছে কিনা?
ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই সম্মানিত যে দর্শক যে প্রশ্নটি করেছেন, যে তারা যে ক্ষতির সম্মুখীন হচ্ছেন, এর সুরাহা কি? আসলে সত্য কথা যে আমি আমার টাকা দিয়ে প্রোডাক্ট কিনবো, সে প্রোডাক্টটা ভেজাল হবে কেন? এবং আমি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিনবো, তার হিতে বিপরীত হয়ে যাচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি। তা আপনারা জানেন যে মোবাইল কোর্টের মাধ্যমে কিন্তু ইনস্ট্যান্টলি আমাদের কিন্তু ২ বছর বিনাশ্রম সাজা কিন্তু দেওয়ার ক্ষমতা আছে, আইন দিয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু মোবাইল কোর্টের মাধ্যমে কিন্তু ২ বছর সাজা দেওয়া হচ্ছে এবং আর্থিক জরিমানা কিন্তু এটা কেস টু কেস ভ্যারি করে। এটা কিন্তু ২ লাখ, ৪ লাখ, ৫ লাখ, ১০ লাখ, ২০ লাখ করা হচ্ছে। এবং আপনি যেটা বললেন যে মোবাইল কোর্টের মাধ্যমে যখন তাদেরকে সাজা দেওয়া হচ্ছে, তারা অ্যাপিলের মাধ্যমে কিছুদিন পরে বেরিয়ে এসে আবার পুনরায় শুরু করছে। নিয়মিত মামলার সুযোগ আছে কিনা? আপনি চমৎকার প্রশ্ন করেছেন। আমি কিন্তু কিছু আগেই বলেছি যে আমরা 3 সেপ্টেম্বর অতি সম্প্রতি কিন্তু নারায়ণগঞ্জে একটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছি এবং সেখান থেকে প্রায় ৭০ থেকে ৮০ কোটি টাকার নকল প্রসাধনী সামগ্রী কিন্তু জব্দ করেছি। এবং আপনি বলেছিলেন যে মালিক অনেক সময় কিন্তু মার্কেটে আসে না বা দোকানে আসে না। সে মনে করে যে আমি থাকবো না, আমার শ্রমিকরা থাকবে, জেল জরিমানা হলে তাদের উপর দিয়ে যাবে, অর্থাৎ মালিক খুশি। কিন্তু না, আইনে কিন্তু তেমন নাই। বিশেষ ক্ষমতায় আমি যেটা বললাম যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974, বিশেষ ক্ষমতা আইনে কিন্তু মালিক উপস্থিত না থাকলেও তার বিরুদ্ধে কিন্তু মামলা করার সুযোগ রয়েছে। এবং আমি কিন্তু যে 3 সেপ্টেম্বর যে ঘটনাটি বললাম যে নারায়ণগঞ্জে যেখানে আমরা অভিযান চালিয়েছি, সেখানে কিন্তু মালিক সহ মালিকের ফ্যামিলি, এই একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং সহ সেখানে যারা কারিগর আছে টোটাল ৮ জনকে কিন্তু আমরা বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দিয়েছেন। জি, পলাশ কুমার বসু, ধন্যবাদ। থাকুন সঙ্গে আমাদের। অধ্যাপক ডাক্তার জিনাত মেরাজ, এই যে নানান সমস্যার কথা আপনি বলছিলেন, বিশেষ করে যেগুলো হচ্ছে কেমিক্যাল কসমেটিক্স, তো এক্ষেত্রে অনেকেই হার্বাল কসমেটিক্সের কথা বলেন, তো আপনি একটু বলবেন দুটির মধ্যে আসলে পার্থক্য কি? কেউ কেউ বলেন যে হার্বাল কসমেটিক্সে আপনার এই যে ধরনের রোগের কথা আপনি বলছেন সেগুলোর আশঙ্কা কম, হওয়ার আশঙ্কা কম। অ্যাকচুয়ালি আপনি চিন্তা করে দেখেন যে হার্বাল কসমেটিক্স আমি যদি বলি, ওইগুলি যদি আমাকে দোকানে এনে বিক্রি করতে হয়, তাহলে ওই হার্বাল জিনিসটাকে শেলফ লাইফ বা দোকানে রাখার মতন শেলফ লাইফ দেওয়ার জন্য আমাকে একটা প্রিজারভেটিভ ইউজ করতে হবে। তো আমরা ফেক কসমেটিক্স এর কথা বলছি, সেটা কি বলছি? আমরা বলছি সে সেফ, মানে ফেক কসমেটিক্স এর মধ্যে এই ক্ষতিকারক জিনিসগুলি বেশি থাকে। সো ক্ষতিকারক জিনিস মানে কি? ধরেন আপনি একটা লিপস্টিকের মধ্যে কি থাকে? লিপস্টিকের মধ্যে একটা কালার থাকে, একটা ডাই থাকে। ডাইটা তৈরি হয় কোত্থেকে? পেট্রোলিয়াম জাতীয় পদার্থ থেকে তৈরি হয় বা প্যারাবেন্স থেকে আসে, বা মানে এই জিনিসগুলি যদি অ্যাড করা না হয় তাহলে ওই লিপস্টিকের মধ্যে ফাঙ্গাস জন্মাবে। সো এখন যখন হার্বাল প্রোডাক্টস ক্লেম করি আর বলি যে এটা আমার হার্বাল প্রোডাক্টও ভালো রাখতে হলে, দোকানে বিক্রি করতে হলে আমাকে ওটার মধ্যে প্রিজারভেটিভ দিতে হবে। আর এই প্রিজারভেটিভ গুলি হলো যে আমাদের মানে শরীরের ক্ষতি করে, আমাদের এই সব প্রিজারভেটিভস। জি, ক্ষতি করে, কিন্তু আপা বর্তমান বাস্তবতায় আমরা কসমেটিক্স এর প্রয়োজনীয়তা একেবারে অস্বীকার করতে পারবো না। তো দুটি বিষয় মাথায় রেখে সমাধান কি হতে পারে, আপনার পরামর্শ কি? করতেই হবে। জি, অধ্যাপক জিনাত মেরাজ, আমি বলছিলাম যে এই রকম যে সমস্যাগুলোর কথা আপনি বলছেন সেগুলো তো রয়েছেই, পাশাপাশি বর্তমান বাস্তবতায় আমরা তো একেবারেই প্রসাধনের প্রয়োজনীয়তা অস্বীকার করতে পারবো না। তো সেই জায়গাতে আমাদের সমাধান কি হতে পারে, আপনার কোনো পরামর্শ? আমার পরামর্শ হলো যে যখন আমরা কসমেটিক্স কিনবো তখন যেন আমাদের বুঝতে হবে যে আসল আর নকল কিরকম। আমরা যেটা বললেন আপনি, আমাদের দীপ ভাই বললেন, যেটা আমাদের দাদা বললেন যে ওইটার মধ্যে একটা বিএসটিআই অনুমোদন থাকবে, ওইটার মধ্যে আমরা প্রিন্ট দেখবো। ইটস ভেরি ডিফিকাল্ট আসলে, মানে একটা সাধারণ মানুষের জন্য এটা খুঁজে বের করা যে আসল কি নকল খুব ডিফিকাল্ট। তো কিছু আই ডোন্ট নো এটা কেমন করে আপনারা ঠিক করবেন, কিন্তু বিএসটিআই স্টিল বের করে ফেলছে, ওয়ে আউট বের করতেই হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। পলাশ কুমার বসু, এই যে ধরেন আপনারা অভিযান পরিচালনা করেন, ক্ষেত্র বিশেষে আপনারা নিজেরাও মামলা করেন, নিয়মিত মামলা করেন বিশেষ ক্ষমতা আইনে, কিন্তু এখানে যারা ভোক্তা অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত হন, যারা প্রতারিত হন, তারা যাতে এই বিষয়গুলোতে আরও বেশি আদালতের কাছে যান, তারা যেন আইনের মাধ্যমে প্রতিকার চান, সেই বিষয়টি মাথায় রেখে এই ক্ষেত্রে জনসচেতনতা তৈরির কোনো সুযোগ আছে কিনা?
ডেফিনেটলি আপনি খুব চমৎকার ভাবে বলেছেন যে জনসচেতনতা আসলে এখানে দুইটা সাইড আছে, একটা হচ্ছে সাপ্লাই সাইড, একটা হচ্ছে ডিমান্ড সাইড। ডিমান্ড সাইডে আমাদের যারা সম্মানিত ক্রেতাগণ আছেন তারা কিনছেন, এবং সাপ্লাই সাইডে আছে যারা তৈরি করছে। আসলে এই সাপ্লাই সাইডটা যাতে ঠিক থাকে এটা দেখা কিন্তু বিএসটিআই বলুন বা অন্যান্য নিয়ন্ত্রণ সংস্থা বলুন বা আইন শৃঙ্খলা বাহিনী বলুন তাদের দায়িত্ব, যাতে সাপ্লাই সাইডটা ঠিক থাকে। এবং ডিমান্ড সাইড অর্থাৎ জনগণ বা আমাদের সম্মানিত ক্রেতাগণ যখন ক্রয় করবেন তারা যাতে বিএসটিআই লোগো বা মনোগ্রামটা আছে কিনা সেটা যদি দেখে নেন, বা যে দোকানে যাবেন ওখানে যদি উনি বলা শুরু করেন যে দেখি এখানে তো বিএসটিআই লোগো আছে কিনা, অথবা আপনি যেখান থেকে প্রোডাক্টটা কিনে নিয়ে এসেছেন অর্থাৎ যে রিটেইলার, যে আপনার ভাউচারটা একটু দেখি বা রসিদটা দেখি, হয়তো প্রথমে উনি দেখাতে চাইবেন না, কিন্তু এই ভয়েসটা যদি আমরা রেইজ করি তাহলে কিন্তু উনি দ্বিতীয়বার কিন্তু সতর্ক হয়ে যাবেন যে না, এখন কিন্তু জনগণ বিএসটিআই লোগো দেখতে চায়, এখন কিন্তু জনগণ ক্রয় ভাউচার বা ক্রয় রসিদও দেখতে চায়। অর্থাৎ আমরা যদি একটু সচেতন হই এবং আমাদের যারা নিয়ন্ত্রণ সংস্থা আছে তাদেরও উচিত যে ব্যাপকভাবে এটার প্রচারণা চালানো, মানুষের ভিতরে যাতে সচেতনতা বৃদ্ধি করা। কেননা প্রসাধনের যে প্রয়োজনীয়তা বা অনস্বীকার্যতা সেটা আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। তো আমাদের ডিমান্ড সাইড এবং সাপ্লাই সাইড দুই জায়গা থেকে সচেতন হতে হবে। এবং আমরা যারা আইন শৃঙ্খলা বাহিনীর আমরা দেখছি যারা আমরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি, আমরা আমাদের মতো সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি যাতে তাদের এই যে সাপ্লাই সাইডটা ঠিক থাকে। এবং আমাদের সম্মানিত গ্রাহকদের প্রতি আমি বিশেষভাবে বলবো যে আপনারা যখন প্রোডাক্ট কিনবেন দেখে কিনবেন। আপনি আজকে গিয়ে বলুন যে ইয়েস আমি যে প্রোডাক্টটা কিনছি বিএসটিআই লোগোটা আমি দেখতে চাই, অথবা আপনি যেখান থেকে কিনে নিয়ে এসেছেন ক্রয় রসিদ বা ক্রয় ভাউচারটা দেখান, দেখবেন যে ওই দোকানদার বা ওই রিটেইলার কিন্তু একটু হলেও ভড়কে গিয়েছে। অর্থাৎ সেকেন্ড দিন কিন্তু সে যেখান থেকে প্রোডাক্ট কিনে নিয়ে আসবে একটু হলেও কিন্তু তার কিন্তু বিবেকে সাড়া দিবে। আরেকটি প্রসঙ্গে আসতে চাই যে আপনি যেহেতু নিয়ন্ত্রক সংস্থার কথা বলছিলেন, নিয়ন্ত্রক সংস্থা বলছে যে লোকবলের অভাব ইত্যাদি, তো এরকম আজকের এই ঘটনাটি শুধু না, বিভিন্ন সময় আমরা এরকম লোকবলের অভাব এরকম অজুহাত শুনি। বাংলাদেশে কিন্তু আইনের অভাব নেই, অর্থাৎ কোন অপরাধের জন্য কি ব্যত্যয় ঘটলে কি সাজা দেয়া হবে, কি আপনার পরিণতি ভোগ করতে হবে সেই বিষয়গুলো স্পষ্ট করে বলা আছে, নির্দেশনাও আছে। কিন্তু সমস্যাটি দেখা দেয় অনেক ক্ষেত্রেই প্রয়োগের ক্ষেত্রে। তো লোকবলের অজুহাত ইত্যাদি নানা অজুহাত দিয়ে কি আসলেই দায় সারা সম্ভব? আপনার কি মনে হয়? আসলে লোকবল না, আমাদের কিন্তু অভিযান চলছে। আপনি যদি প্রতিদিনই দেখেন আপনাদের যে সম্মানিত রিপোর্টার যে রিপোর্টটি করেছেন, আপনি যদি উনিও ভালো বলতে পারবেন যে প্রতিদিনই কিন্তু আমাদের সারা দেশে নট অনলি ঢাকা সিটি বা থ্রু আউট দ্য কান্ট্রি আমাদের কিন্তু ভ্রাম্যমাণ আদালত বলেন, ভোক্তাধিকার সংরক্ষণ বলেন, বিএসটিআই বলেন, সকলের কিন্তু অভিযান চলছে। এবং আমরা কিন্তু আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, আমরা কিন্তু জেল দিচ্ছি, জরিমানা করছি, এবং বিশেষ ক্ষেত্রে যেখানে মালিক উপস্থিত থাকে না এবং অপরাধের মাত্রা অনেক বেশি, যেটাকে দেখছি যে না এটা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমাদের যে 2 বছর সাজা দেওয়ার যেটা বিধান রয়েছে যে তার প্রাপ্য এই 2 বছরের থেকেও বেশি সাজা ভোগ করার সে অপরাধ করেছে, তখন কিন্তু আমরা বিশেষ ক্ষমতা আইন তাকে মামলা দিচ্ছি। আর আসলে সংকট আসলে সব জায়গায় আছে, এই সংকটের মধ্যে দিয়ে আমাদেরকে কাজ করে যেতে হবে। অর্থাৎ আমরা যদি আমাদের এফিসিয়েন্সি দিয়ে আমাদের অনেস্টি দিয়ে কাজ করে যায়, তাহলে আমি মনে করি যে এই অবস্থা থেকে অবশ্যই আমরা বেরিয়ে আসতে পারবো। এবং একই সাথে আমাদের যারা সম্মানিত ক্রেতাগণ তাদেরকে কিন্তু সচেতন হতেই হবে। কারণ আপনি যদি বাইরের দেশে যান, যখন বাইরের দেশে গিয়ে যখন কোনো প্রোডাক্ট কেউ কিনতে যায় উনি কিন্তু বারকোডে স্ক্যানিং করেন, উনি কিন্তু নিয়ন্ত্রণ সংস্থার মনোগ্রাম বা লোগো আছে কিনা কিন্তু সেটা দেখে নেন, এবং অন্যান্য ভাউচার আমি যেটা ইতিপূর্বে বলেছি সেগুলো কিন্তু দেখে নেন। অর্থাৎ আমাদের সম্মানিত যে সকল ক্রেতা বা গ্রাহক আছেন তাদেরকে সচেতন হতে হবে, এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ নিয়ন্ত্রক সংস্থা তাদেরকেও যতটুকু তাদের লোকবল আছে ততটুকু নিয়ে ইফেক্টিভলি এন্ড এফিশিয়েন্টলি যদি আমরা ড্রাইভ দিতে পারি, তা আই ডু বিলিভ দ্যাট যে এই অবস্থা থেকে আমরা ফিরে আসতে পারবো এবং মানুষ তার কষ্টার্জিত টাকা দিয়ে ভালো প্রোডাক্ট কিনতে পারবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ধন্যবাদ পলাশ কুমার বসু। দীপের সঙ্গে একটু যুক্ত হতে চাই। দীপ, খুব অল্প কথায় বলবেন, আপনি কয়েকজন ভোক্তার সঙ্গে দেখেছি কথা বলেছেন, তো ভোক্তা পর্যায়ে যারা কিনেন তাদের মধ্যে সচেতনতা কতটুকু, আপনার অভিজ্ঞতা কি? ভোক্তার পর্যায়ে যারা চিনেন তারা যদি সচেতনতা বৃদ্ধিও করতে চান বা তারা যদি দেখেও কিনতে চান, আসলে সেটাই কোনো উপায় নেই। আর আরেকটি বিষয় বলতে চাই যে একটু যে পণ্যগুলো তৈরি করা হচ্ছে সেই পণ্যগুলো কিন্তু কাস্টমার রয়েছে, এবং এই কাস্টমার যতদিন পর্যন্ত পণ্যগুলো উৎপাদন বন্ধ করা যাবে না ততদিন পর্যন্ত কিন্তু এই যে নকল পণ্যের যে বাজার সেটি কিন্তু পুরোপুরি বন্ধ করা যাবে না। আর একটা সময় আমরা দেখতাম যে ছোট ছোট দোকান বা ছোট ছোট জায়গায় এসে বিক্রি করা হতো, এখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বড় বড় সুপার শপ যেগুলো রয়েছে বা বড় বড় বিউটি পার্লার গুলো রয়েছে সেখানেও কিন্তু এই পণ্যগুলি ঢুকে গিয়েছে। এবং
এটা যদি খুব সহসা বা অল্প সময়ের মধ্যে বন্ধ করা না যায়, এটা কিন্তু একটা মহামারী আকার ধারণ করবে। কারণ হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে চেইনটি কাজ করছে বা যেভাবে তারা প্রসেসিং করে কাজ করছে, একজন সাধারণ মানুষ তো না, অনেক ক্ষেত্রে যারা এই সেলুন গুলো রয়েছে বা অন্যান্য জায়গায় রয়েছে তারাও বলছে যে আমরা আসলে ব্যবহারের আগে বুঝতে পারছি না যে এই পণ্যটি আসল না নকল, এবং যখন তারা ব্যবহার করার পরে বুঝতে পারছে তখন কিন্তু একজন একটি অনেক বড় সর্বনাশ হয়ে যাচ্ছে। জি দীপ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সেটি আশা করি যে যারা আসলে এসব নকল পণ্য উৎপাদন করেন, বাজারজাত করেন, তাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হবে এবং গ্রাহক পর্যায়ে যারা কেনেন তারাও একটু যাচাই বাছাই করে কিনবেন, সচেতন হবেন, তাহলেই আসলে এই পরিস্থিতি হয়তো এড়ানো সম্ভব হবে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অধ্যাপক ডাক্তার জিনাত মেরাজ, আপনাকে অনেক ধন্যবাদ। ছিলেন পলাশ কুমার বসু, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমার সহকর্মী শাহরিয়ার জামান দীপ, আপনাকে অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।